দর্শক, বাগান জুড়ে নতুন ডগার ছড়াছড়ি দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ড্রাগন প্রেমী, কৃষিপ্রেমী দর্শক শ্রোতা। আমি রয়েছি আমাদের রেড ভেলভেট ড্রাগন ফলের বাগানে। সুপ্রিয় দর্শক, আজকে জানুয়ারি মাসে 8 তারিখ 2025 সাল। তো আমাদের এই রেড ভেলভেট ড্রাগন ফলের বাগানে দেখতে পাচ্ছেন ডগাগুলো মোটামুটি প্রায় হেলে পড়ছে। কিছু আছে 50% অলরেডি হেলে পড়ছে, আর 50% দাঁড়ায় আছে। তো জানুয়ারি মাসটা মোটামুটি গেলে প্রায় অধিকাংশ ডগা এখানে হেলে পড়বে, এবং ফেব্রুয়ারি মাস টোটালে গেলে এই হেলে পড়া ডগাগুলো ম্যাচুরেট চলে আসবে, এবং এপ্রিলে যে ফুল আসবে প্রথমে, সেখান থেকেই কিন্তু এপ্রিলেই এই ডগাগুলোতে কিন্তু ফুল দিবে ইনশাল্লাহ। তো বাগান মাশাল্লাহ ভালো আছে, দেখতে পাচ্ছেন সবুজ সতেজ, এবং বাগানে আগাছা নেই, মালচিং করে দেওয়া আছে, নিয়মিত বাগানে পরিচর্যা করা হয়। তো বাগান মাশাল্লাহ ভালো আছে। তো দর্শক, আগামী সিজনে বাজার কেমন যাবে সেটা চিন্তা না করে আপনারা পরিচর্যা করুন, বেশি করে ফলন নেওয়ার চেষ্টা করুন। তাহলে বাজার দর কমে গেলেও আমরা যেন ড্রাগন চাষে লাভের যে বিষয়টা থাকে, সেই প্রফিটটা যেন আমরা ধরে রাখতে পারি। আহামরি লাভ না হলেও অন্তত ড্রাগন চাষে যেন আমরা টিকে থাকতে পারি, এই ধরনের লাভ যেন আমাদের অন্তত থাকে। সেই জন্য আমাদের ভালো করে পরিচর্যা করতে হবে, কিছু কৌশল অবলম্বন করে পরিচর্যা করতে হবে। তাহলে মোটামুটি ড্রাগন চাষে আমরা লাভটা দেখা যাচ্ছে যে ধরে রাখা সম্ভব হবে বলে আমরা মনে করি। যেমন কীটনাশক স্প্রের ক্ষেত্রে আমরা কিছু যদি গুরুত্বপূর্ণ বিষয় মেনে চলি, তাহলে কীটনাশক আমাদের কম প্রয়োগ করলেই চলবে। যেমন শুধু অমাবস্যা এবং পূর্ণিমায় এই সময় আমরা যদি লেদার জন্য যে কীটনাশকটা দিয়ে থাকি, অ্যামেট্রিন বেনজয়েড গ্রুপের অথবা অন্য তরল, সেগুলো শুধু অমাবস্যা এবং পূর্ণিমা টার্গেট করে দিলেই মাসে 2 বার দিলে এনাফ, আর কিন্তু দেওয়ার দরকার নাই। এছাড়া নতুন বাগানি, পুরাতন বাগানি, নতুন ডগাগুলো কিন্তু আপনারা রক্ষা করতে পারবেন না। আর বেশি ভালো, যেমন আমরা গতবার এটা 7 দিন পরপরই আমরা ছত্রাকনাশক এবং অ্যামেট্রিন বেনজয়েড এবং 55 এগুলো আমরা স্প্রে করেছি। তো এবার আমরা কিন্তু হাফ করে নিয়ে আসছি। রাসায়নিক সারের ক্ষেত্রেও আমরা কিন্তু ডোজ একদমই কমে নিয়ে আসছি। আমরা এখন চিন্তা ভাবনা রয়েছে রাসায়নিক সার আমরা দেব, তবে একদমই কম পরিমাণে। আগের তো কমই দিতাম, আরও কম দেব। জৈব সারটা আমরা ডোজটা ঠিক রাখবো, বা সম্ভব হলে জৈব সার ডোজটা একটু আমরা বাড়িয়ে দেব, রাসায়নিক সারটা আমরা কম দেব। এরপরে নিয়মিত যদি আমরা ঘন ঘন বাগান পর্যবেক্ষণে রাখি, তাহলে অন্যান্য রোগ এবং ফাঙ্গাসের অ্যাটাক, ছত্রাকের অ্যাটাক বা অন্য কোনো রোগ যদি আক্রান্ত করে, সেটা দেখা মাত্রই আমরা এর ব্যবস্থা যদি নেই, সেক্ষেত্রে আমাদের নিয়মিত সেই ফাঙ্গিসাইডগুলো স্প্রে করার প্রয়োজন হবে না। তবে একটি কথা বলে রাখি, এই সময় কুয়াশা জমে রেড ডাস্ট, এই যে দেখতে পাচ্ছেন রেড ডাস্ট, এই রোগটা কিন্তু দেখা যায়। এর জন্য অবশ্যই কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটারে 2 মিলি হারে দিয়ে আপনারা এই নতুন ডগা, পুরাতন ডগা এবং গাছের গোড়াটোড়া সহ আপনারা দিবেন। এটা 15 দিন পর পর এই শিডিউলটা এখন মেনটেন করে চলবেন। নতুন ডগাগুলো যদি ঠিকমতো আপনারা বৃদ্ধি বা ভালো চান, তাহলে এটা করবেন। এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আর অন্যান্য যেগুলো আছে এগুলো আপনারা একটু কম দিতে পারবেন। আর কিছু কিছু সময় দেখা যায় যে মাকড় এবং শোষক পোকার অ্যাটাকে এই নতুন কচি ডগাগুলো আপনার বসে যায়। সেই ক্ষেত্রে আপনারা 2.5 EC ল্যামডা থাইহ্যালোজিন গ্রুপের ওষুধটা দিতে পারেন। 1.8 EC মাকড়নাশকটা দিবেন, এবং অ্যামিডাক্লোপ্রিড গ্রুপের কীটনাশক দিবেন। এই 3টা আপনারা মাঝে মধ্যে স্প্রে করবেন।
ডগাগুলো যখন কচি অবস্থায় থাকবে, বৃদ্ধি অবস্থায় থাকবে। এই পদ্ধতি অবলম্বন করলে মোটামুটি আমরা খরচ কমিয়ে আমরা কিন্তু ড্রাগনে টিকে থাকতে পারবো। এবং মালচিং যদি করে দেন তাহলে সেচের পরিমাণ কিন্তু আপনি অর্ধেক দেবেন। আপনি যদি 15 দিন পর সেচ দেন, সেক্ষেত্রে আপনি 1 মাস পরে সেচ দিলে চলবে। আপনি যদি 8 দিন পরে সেচ দিতেন, আপনি 15 দিন পরে সেচ দিলে কিন্তু চলবে। মালচিং দিলে মাটির জো আসতে বা শুকায় রস শুকাতে সময় লাগে, এবং আগাছাটাও কিন্তু আপনি সহজে কিন্তু হবে না। এই পদ্ধতিগুলো আমরা অবলম্বন করতে পারলে আমরা আশা করি যে আমরা ড্রাগন চাষে খরচটা কমিয়ে আমাদের লাভজনক হিসাবেই এই চাষটাকে আমরা ধরে রাখতে পারবো। আর ইতিমধ্যে এই চাষে অনেকজন ইনভলভ হয়ে গেছে, শুধু চাষিরা না, এর সাথে ব্যবসায়ী, এর সাথে যে এই বাগানগুলোতে, এই ফার্মগুলোতে যে সকল শ্রমিক রয়েছে, তারাও এর মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করছে, রুটি রুজির ব্যবস্থা করছে। সেই দৃষ্টিকোণ থেকেও যদি আমরা খেয়াল করি, তাহলে আমাদেরকে সব বিষয় বিবেচনা করে এই বাগানগুলোকে টিকে রাখার জন্য আমাদের সেইভাবে যত্ন করতে হবে। পরিশেষে বলবো, আমাদের ড্রাগন বিদেশি ফল হলে এখন দেশি ফল। সামনের সিজনে আপনারা এই দেশি ফলটা অবশ্যই বেশি বেশি খাবেন। অনেক পুষ্টিগুণ আপনারা জানেন, সে বিষয়ে এখন কথা বলতে চাই না। তো ড্রাগনের যে পুষ্টিতে কোনো কমতি নাই, বিভিন্ন ধরনের, সে বিষয়ে আপনারা অবশ্যই আগে থেকে অবগত। তো বিদেশি ফল ড্রাগন হলেও এখন কিন্তু এটা দেশি ফল হিসাবে পরিচিত, কারণ বাংলাদেশের এমন কোনো জেলা নেই, এমন কোনো উপজেলা নেই যেখানে ড্রাগন চাষ হচ্ছে না, খুব ভালো মতো হচ্ছে। শুধু খেয়াল করবেন, কিছু অসাধু ড্রাগন চাষিরা আছে যারা হয়তো প্রথম দিকে বোঝেনি, এখন হয়তো কেউ কেউ বোঝার পরেও আপনারা টনিক নামক কিছু হরমোন স্প্রে করার কারণে ফলগুলো এক সাইডে সবুজ থাকে, এক সাইডে লাল থাকে। এই ফলগুলো খাওয়া থেকে আপনারা বিরত থাকবেন। এছাড়া ড্রাগন ফল যত বড়ই হোক, যদি সেটা সম্পূর্ণ লাল হয়, তাহলে বুঝতে হবে এতে মোটামুটি ফলটা নিরাপদ, স্বাস্থ্যসম্মত। সেই নিরাপদ স্বাস্থ্যসম্মত ড্রাগন ফল লাল টকটকে চারিদিকে এই ফলগুলো আপনারা খাবেন, আপনারা পুষ্টি পাবেন, দেশের কৃষিকে বাঁচাবেন, কৃষকদের বাঁচাবেন, দেশের কৃষি ও কৃষকের পাশে থাকবেন। এবং সর্বোপরি আমাদের ড্রাগন চাষি সমস্ত ভাই বোনদের আমরা ড্রাগন চাষের যে অবস্থা আমরা বিরাজ করছে, সেটা থেকে আমরা যেন উত্তরণ পাই, এবং আমরা যেন ভালোভাবে এই চাষটাকে আমরা টিকে রাখতে পারি, সেটাতে আমরা যেন সমস্ত ড্রাগন চাষি ভাই বোনেরা একত্রে থেকে আমরা এই চাষটাকে ধরে রাখতে পারি, সেই আহ্বান জানিয়ে বা সেই কথা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।